সাল 1998 মে মাসে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ঘোষণা করলেন 14 বছর পর এই প্রথম ভারত একটি পারমাণবিক বোমার পরীক্ষামূলক বিস্ফোরণ ঘটিয়েছে। পোখরান রেঞ্জে মাটির তলায় 3টি ভিন্ন ভিন্ন ধরনের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। সাথে সাথে সারা বিশ্বে নানা দেশ থেকে এর নিন্দা জানানো হলো। তবে সবারই নজর ছিল প্রতিবেশী পাকিস্তানের দিকে, কারণ 1947-এর স্বাধীনতা পাওয়ার পর থেকেই এই দুটি দেশ যে কোনো সময় যুদ্ধে পেতে যাওয়ার সম্ভাবনার মধ্যে বাস করছিল। তাই সবাই দেখতে চাইছিলেন ভারতের এই পারমাণবিক পরীক্ষার একটি জবাব দেওয়ার জন্য যে প্রচণ্ড চাপ তা পাকিস্তান কিভাবে সামলায়। জ্ঞান চর্চার আজকের এই ভিডিওতে আমরা জানব পাকিস্তানের পারমাণবিক বোমা তৈরির ইতিহাস সম্পর্কে। আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন ভিডিও শুরু করা যাক। পাকিস্তানের বিখ্যাত পরমাণু বিজ্ঞানী এবং ধাতুবিদ্যা প্রকৌশলী ছিলেন আব্দুল কাদির খান। পাকিস্তানের সমন্বিত পারমাণবিক বোমা প্রকল্পের জন্য সেন্ট্রিফিউজ ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রোগ্রামের প্রতিষ্ঠাতা হিসেবে গণ্য করা হয় তাকে। 1976 সালে তিনি খান গবেষণা পরীক্ষাগার প্রতিষ্ঠা করেন। তিনি পাকিস্তানের ইসলামাবাদে থাকতেন। 1975 সালে পরমাণু বিজ্ঞানী ডক্টর AQ খান বিদেশ থেকে ফিরে এলে পাকিস্তানের পরমাণু কর্মসূচির বিপুল গতি লাভ করে। তিনি সেন্ট্রিফিউজ ডিজাইন ও জ্বালানি সমৃদ্ধকরণ প্রক্রিয়া জোরদার করতে প্রয়োজনীয় ব্যবসায়িক চুক্তিগুলো করেন। ইউরোপীয় দেশগুলো এতে সহায়তা করে। বোমা তৈরির কাজ 1978 সালেই শেষ হয় এবং 1983 সালে এর কোল্ড টেস্ট করা হয়। আব্দুল কাদের খানের হাত ধরেই পাকিস্তান পায় পরমাণু অস্ত্র। পরমাণু বোমা তৈরির কৌশল হাতিয়ে নেয়া এই বিজ্ঞানীর জীবনী যে কোনো সিনেমাকেও হার মানাবে। 1997 সালের দিকে প্রথম বিশ্বব্যাপী আলোচনায় আসেন এই পরমাণু বিজ্ঞানী। ভারতের পরমাণু পরীক্ষার মাত্র 2 সপ্তাহ পরেই পাকিস্তান 1998 সালের 28 মে একসঙ্গে 5টি এবং পরে 30 মে আরও একটি মোট 6টি বিস্ফোরণ ঘটায় বেলুচিস্তানের চাগাই পর্বতে। তখনই জানা যায় পাকিস্তানের এই পরমাণু বোমা বানানোর পেছনে রয়েছে ডক্টর আব্দুল কাদির খান। তার জন্ম ব্রিটিশ ভারতের ভোপালে। 1952 সালে তিনি বাবা মায়ের সঙ্গে পশ্চিম পাকিস্তানে চলে আসেন। উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ পান জার্মানিতে। জার্মানির বার্লিন থেকে গ্রাজুয়েশন শেষ করেন। মেটালার্জিতে মাস্টার্স করেন নেদারল্যান্ডস থেকে। পরে বেলজিয়াম থেকে এই একই বিষয়ের উপর ডক্টরেট ডিগ্রি পান তিনি। 1964 সালে ইউরোপে পড়ার সময় নেদারল্যান্ডসের নাগরিক হেনরিনা রিটারিংকে বিয়ে করেন। 1972 সালে স্ত্রী নেদারল্যান্ডস নাগরিক হওয়ার সুবাদে নেদারল্যান্ডস ও ব্রিটেনের যৌথ পরিচালনায় আণবিক বোমা তৈরির মূল উপাদান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানা ইউরেনকো এবং পরবর্তীতে নেদারল্যান্ডের আলমেলোতে প্রবেশের সুযোগ পান তিনি। আলমেলো নেদারল্যান্ডসের বিভিন্ন পরমাণু বিদ্যুৎ তৈরির কারখানার জন্য সেন্ট্রিফিউজ সরবরাহ করত, আর এটি দরকার ছিল আব্দুল কাদের খানের। ডাচ ভাষায় দক্ষ হওয়ায় সেখানে তার মূল কাজ ছিল বোমা তৈরির যাবতীয় ডকুমেন্ট জার্মান ভাষা থেকে ডাচ ভাষায় অনুবাদ করা। ইউরেনকো তাকে সিনিয়র টেকনিক্যাল পদে চাকরির প্রস্তাব দিলেও তিনি সেটা ফিরিয়ে দেন। সেই সময় জানান তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়া নিয়ে আরও গবেষণা করতে চান। 1974 সালে তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে তিনি নিজ দেশে পরমাণু বোমা তৈরির আগ্রহ দেখান। ভুট্টো 3 মাসের ব্যবধানে তার সঙ্গে গোপন বৈঠকের জন্য ডেকে আনেন। পরিকল্পনা মতে স্ত্রী ও 2 কন্যাকে সঙ্গে নিয়ে তিনি নেদারল্যান্ডস থেকে পারমাণবিক বোমা তৈরির প্রচুর অমূল্য নকশা সরঞ্জাম সাপ্লাইয়ের তালিকা চুরি করে পাকিস্তানে পালিয়ে আসেন। বোমার সেন্ট্রিফিউজগুলো ইউরেনকো গ্রুপ থেকে চুরি করেন, তবে সেগুলোতে বড় ধরনের ত্রুটি ছিল এবং কিছু যন্ত্রাংশ ছিল বিচ্ছিন্ন ও অপ্রস্তুত। আপাতদৃষ্টিতে সেগুলো কোনো কাজের না হলেও আব্দুল কাদির খান সেগুলোকে মেরামত করেন এবং নকশা দেখে ত্রুটিগুলো সারিয়ে তোলেন। এই চুরির ঘটনায় সে সময় নেদারল্যান্ড সরকার ইন্টারপোলের সাহায্য নিয়ে বহু চেষ্টা করেও তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়। দেশে ফিরে পাকিস্তান সরকারের সহযোগিতায় খান রিসার্চ ল্যাবরেটরি প্রতিষ্ঠা করে আণবিক বোমা বানানোর কাজে হাত দেন। 1976 সালে তিনি আরেক পরমাণু বিজ্ঞানী খলিল কুরেশির সঙ্গে পরমাণু বোমা তৈরির কাজে যোগ দেন। ভারত পরমাণু বোমা তৈরির ঘোষণার পর থেকেই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ একটু সাবধানী নীতি নিয়েছিলেন। তিনি বলেন, আমরা দায়িত্বশীলতার সঙ্গে পদক্ষেপ নিতে চাই। আমাদের এই বোমা তৈরির সক্ষমতা আছে, কিন্তু আমরা গত 15 থেকে 20 বছরেও এর পরীক্ষা চালাইনি। ভারতের পরীক্ষার পরপরই আমাদেরও এর পরীক্ষা চালাতে হবে, এমন কোনো তাড়াহুড়ো আমরা করছি না। কিন্তু পর্দার আড়ালে
পাকিস্তানের সরকারের মধ্যে অনেকেই মনে করছিলেন তাদের অবিলম্বে এই পাল্টা পরীক্ষা চালানো উচিত, বিশেষ করে যেহেতু এর পক্ষে ব্যাপক জনসমর্থন আছে। সেই সময়টাতে ডাক্তার সামার মুবারকমান ছিলেন পাকিস্তানের পরমাণু শক্তি কমিশনের একজন অন্যতম প্রধান ব্যক্তিত্ব। সে সময় কমিশনের প্রধান ছিলেন দেশের বাইরে, তাই তাকেই বলা হলো প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে। তিনি বলেছিলেন, প্রথমেই প্রধানমন্ত্রী আমার কাছে জানতে চাইলেন আমাদের এই পরীক্ষা চালানো উচিত কিনা বা এ ব্যাপারে আমার মতামত কি। তিনি বলেন, আমরা যদি নিজেরা এই পারমাণবিক পরীক্ষা না চালাই তাহলে এই উপমহাদেশে আমাদের স্বাধীন অবস্থান, মর্যাদা এবং প্রভাবের একটি বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু পারমাণবিক পরীক্ষা চালালে পাকিস্তানকে অবধারিতভাবে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার শিকার হতে হবে। তবে এই পরিস্থিতিতেও ডক্টর মুবারকমান এবং তার সহযোগীরা পারমাণবিক পরীক্ষা চালানোর সিদ্ধান্ত নেন। এরপর পারমাণবিক পরীক্ষা যেখানে হবে সেখানে নানা রকম সরঞ্জাম ও লোকজন পাঠাতে শুরু করেন। এই জায়গাটি ছিল বালুচিস্তানের চাগি পর্বতমালার একটি প্রত্যন্ত এলাকায় মাটির নিচে। তিনি বলেছিলেন, আমি চাগির উদ্দেশ্যে রওনা হবার আগে প্রধানমন্ত্রী আমাকে ফোন করলেন এবং জানতে চাইলেন এই পরীক্ষায় সফল হবার সম্ভাবনা কতটুকু। তাকে আমি বলেছিলাম, যদিও আমরা আগে এটা কখনো করিনি, কিন্তু আমরা নিশ্চিত যে আমরা পারবো। এটা ছিল এমন একটি ব্যাপার যাতে ব্যর্থ হলে তার প্রতিক্রিয়া হতো গুরুতর। ব্যাপারটি এতই গোপনীয় ছিল যে ডক্টর মুবারকমান তার পরিবারকেও বলেননি তিনি কোথায় যাচ্ছেন। তিনি বলেন, আমি স্ত্রী সন্তানদের বলেছিলাম আমি করাচি যাচ্ছি, কেন যাচ্ছি তাও বলিনি। ততদিনে পাকিস্তানের উপর মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা দেশগুলো ব্যাপক চাপ তৈরি করেছিল। বড় অঙ্কের আর্থিক সহায়তার প্রস্তাবও দেওয়া হয়েছিল। মনে করিয়ে দেওয়া হয়েছিল পরমাণু পরীক্ষা চালালে কি ধরনের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। মুবারকমান বলেন, দিনটি ছিল 27শে মে। অবস্থাটা এমন ছিল, আমি ঘুরে ঘুরে সব যন্ত্রপাতি, কেবল সংযোগ এবং অন্যান্য সরঞ্জাম ঠিকমতো বসানো হয়েছে কিনা তা তদারকি করছিলাম। আমি সেই টানেল আর বাংকারগুলোর ভেতর বারবার ঢুকছি আর বেরোচ্ছি। মাঝে মাঝে আমার ঘরে গিয়ে একটু চা খেয়ে নিচ্ছি। আমি একবার ভাবলাম, আমি এটা কি করছি? যে পরিমাণ ছুটাছুটি করছি তা নিশ্চয়ই 10 থেকে 12 কিলোমিটারের কম হবে না। সন্ধে নাগাদ আমার মনে হলো এবার ব্যাপারটা আল্লাহর উপর ছেড়ে দেই, যথেষ্ট হয়েছে, কারণ পরের দিনই পরীক্ষা চালানো হবে। আমি একটু ঘুমানোর চেষ্টা করলাম। দেখলাম রাতের আকাশে অসংখ্য গ্রহ উপগ্রহ দেখা যাচ্ছে। মনে হলো যেন আমরা সবাই কি করছি তার উপর নজর রাখছে। মার্কিন যুক্তরাষ্ট্র আসলেই পাকিস্তানের উপর কড়া নজর রাখছিল। কিন্তু 28শে মে ভোরের আলো ফুটতে ফুটতে শুরু হয়ে গেল পাকিস্তানের চূড়ান্ত প্রস্তুতি। সেটা ছিল খুবই রোদ ঝলমলে একটা দিন। তাছাড়া বাতাসও খুব বেশি জোরালো ছিল না। বাতাস জোরালো না হলে তেজস্ক্রিয় বিকিরণ খুব বেশি দূরে যেতে পারবে না। ডক্টর মুবারকমান বলেন, তবে আমরা অনেক রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছিলাম। এরপর আমরা বিস্ফোরণ স্থলের 20 থেকে 30 কিলোমিটার দূরে গিয়ে অবস্থান নিলাম। তারপর যখন নির্ধারিত মুহূর্তটা এলো, আমি বললাম, চলো কাজটা সেরে ফেলি। আমার সহকর্মী বললেন, ডক্টর আসুন, আপনি বোতাম চাপ দিন। কিন্তু আমি বললাম, না, আমাদের যে ইলেকট্রিক ইঞ্জিনিয়ার এই যন্ত্রটি বানিয়েছে তাকেই আমি এই সম্মানটা দিতে চাই। তখন সেই ইঞ্জিনিয়ার এগিয়ে এলেন এবং বললেন, তাহলে কি আমরা কাউন্টডাউন শুরু করব? আমি বললাম, না, এটা একটা সাবেকি রীতি, এসব বাদ দেন, শুধু বলেন আল্লাহু আকবার এবং বোতামটিতে চাপ দিন। তিনি তাই করলেন। তারপর আমরা গাড়িটি থেকে বেরিয়ে এলাম এবং পর্বতটির দিকে তাকালাম। কয়েকটা সেকেন্ড পার হয়ে গেল, কিছুই ঘটল না। 32টি সেকেন্ড পার হয়ে গেল। আমি খুবই দুশ্চিন্তায় পড়ে গেলাম, কিন্তু কিছুই হচ্ছে না। অনুভব করলাম আমার হৃদস্পন্দন খুব দ্রুত হচ্ছে, কিন্তু কিছুই করার ছিল না। 32 সেকেন্ড পর আমরা অনুভব করলাম একটা শক্তিশালী ভূকম্পন। তখনই আমরা বুঝতে পারলাম যে কিছু একটা ঘটেছে। এরও 3 সেকেন্ড পর দেখলাম ওই কালচে ধূসর রঙের পর্বতটার গায়ের রংটা পাল্টে সাদা হয়ে গেল এবং সেই সাদা রংটা ছড়াতে লাগলো বাঁদিক থেকে ডান দিকে, প্রায় 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত। পুরো পর্বতমালাটাই বরফের মতো সাদা হয়ে গেল। সে ছিল এক দেখার মতো দৃশ্য। আমরা জানতাম যে এমনটা হয়ে থাকে। ফ্রান্স পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল আলজেরিয়ার পার্বত্য এলাকায়, সেখানেও এমন হয়েছিল। কিন্তু সত্যি যে এমনটা হতে পারে তা না দেখলে বিশ্বাস করা কঠিন। এ এক দারুণ দৃশ্য। পরমাণুর ভেতর যে শক্তি লুকিয়ে আছে তা বেরিয়ে আসছে। একটা পর্বত কিভাবে সাদা হয়ে যাচ্ছে, যেন তার উপর তুষারপাত হচ্ছে। আমরা এরপর মাথা নিচু করে সেজদা দিয়ে এই সাফল্যের জন্য আল্লাহকে কৃতজ্ঞতা জানালাম।